হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পরে আবার কিছু নতুন ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। তো দেরি না করে আজকের পর্বে চলে যাব। তবে অনেক দিন পরে গল্প নিয়ে আসার জন্য আমি বেশ দুঃখিত। আমি কোনোভাবেই রেগুলার হতে পারছি না। যাই হোক, কেমন আছেন সবাই আমাকে জানিয়ে দিতে ভুলবেন না। এবং আজকের যে ঘটনাগুলো সেগুলো আমাদের প্যারানর্মাল সোসাইটি গ্রুপ থেকে নেওয়া। চাইলে আপনারা যারা হরর গল্প পছন্দ করেন সেখানে জয়েন হতে পারেন। যাই হোক, আজকের যে ঘটনাটি সেটা সায়েম আহমেদের লেখা। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটি আমার কাছে শেয়ার করে এক বড় ভাই। নিরাপত্তার সাথে তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। দুঃখিত। তিনি যেভাবে আমাকে বলেছেন আমি হুবহু তা তুলে ধরছি। আমি ভাবতাম যে কোম্পানিতে আমি কাজ করি সেখানে সবাই আমাকে পছন্দ করে, কিন্তু পরে বুঝলাম সেটা ছিল পুরোপুরি ভুল। চাকরিতে যোগ দেওয়ার 2 থেকে 3 বছরের মধ্যেই আমি যথেষ্ট অগ্রগতি করি। দেখা গেল যারা অনেকে আগে থেকে এখানে কাজ করছেন তাদেরও আমি ছাড়িয়ে গেছি। বস আমার কাজে খুশি ছিলেন এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু সেই সফলতা সহ্য হয়নি আমার এক সহকর্মীর। এখন মূল ঘটনায় আসি। প্রথম দিকে হঠাৎ করেই আমি নিজেকে বেশ দুর্বল ফিল করতে থাকি। মনে হতো শরীরে যেন কোনো শক্তি নেই, অথচ ঘুম ঠিকঠাকই হতো। প্রতিদিন নিয়ম করে 7 ঘন্টা ঘুমাতাম, তবু অফিসে গিয়ে কাজের প্রতি মনোযোগ রাখতে পারতাম না। সব কিছুতেই এক ধরনের ক্লান্তি অনুভব করতাম, যেন আমি নিজে আর আগের মতো নেই। কাজ শেষ করতে পারতাম না, ফলে অনেক ফাইল পেন্ডিং হয়ে যেত, যেগুলো সময় মতো জমা দিতে পারতাম না। এতে বস আমার প্রতি বিরক্ত প্রকাশ করতে শুরু করেন। তারপর একদিন আমার সকালে আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছিলাম। হঠাৎ দেখি চিরুনি ভর্তি অস্বাভাবিক পরিমাণ চুল উঠে এসেছে। আমি হতবাক হয়ে চেয়ে থাকলাম চিরুনির দিকে। এই পরিমাণ চুল আগে কখনো ওঠেনি। তখনই চোখ পড়ল মাথার এক পাশের একটা জায়গা ফাঁকা হয়ে গেছে। চুল পড়ে গিয়ে ত্বকটা স্পষ্ট দেখা যাচ্ছে। মুহূর্তেই একটা ধাক্কা খেয়ে গেলাম ভেতরে। বিশ্বাস হচ্ছিল না, এত অল্প সময়ে এমনটা কিভাবে হতে পারে। সেদিন অফিস শেষে চুল পড়ার সমস্যা নিয়ে একজন ডার্মাটোলজিস্টের কাছে গেলাম। ডাক্তার বললেন চুল পড়ার পেছনে স্ট্রেস, হরমোনের সমস্যা, পুষ্টির ঘাটতি, ঘুমের অভাব সহ নানা রকমের কারণ থাকতে পারে। তবে এত ঘাবড়ানোর কিছু নেই। তিনি কিছু মেডিসিন দিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কয়েকদিনের মধ্যেই আমি পুরোপুরি টাক হয়ে গেলাম। তারপর একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখি আমার সামনে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে আমার চারপাশে ঘুরতে থাকে। আমি থমকে তাকিয়ে থাকি তার দিকে। তা বুঝতে পেরে সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমার শরীরে একসাথে অনেক রকমের অসুখ দেখা দিল। কোথাও আর স্বস্তি পাচ্ছিলাম না। অনেক ডাক্তার দেখালাম, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। খাবার বলতে গেলেই হজমই হতো না। পেটে অস্বস্তি লাগতো আর প্রায় বমি হয়ে যেত। শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল, আর মানসিক অবস্থাও ভেঙে পড়ছিল দিন দিন। সব কিছু মিলে জীবনটা যেন ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছিল। অফিসে দীর্ঘদিন না যাওয়ায় চাকরিটাও চলে গেল। রাতের পর রাত ঘুম হতো না, চোখের নিচে ঘন কালি পড়ে গেল, আর এক অজানা ভয় সারাক্ষণ তাড়া করে বেড়াতো। রাতে চোখ লাগলে হালকা নিদ্রার ঘোরে আবারও টের পেতাম সেই ছায়ামূর্তি ফিরে এসেছে। এবার সে আগের চেয়েও ভয়ানক। এসব দেখে আমার বাবা মা দুশ্চিন্তায় একেবারে ভেঙে পড়েছিলেন। তখন দেখলেন চিকিৎসায় তেমন কাজ হচ্ছে না, তখন তারা ভাবলেন হয়তো এটা কোনো সাধারণ অসুখ নয়, অন্য কিছু। এরপর তারা আমার এক দুঃসম্পর্কের চাচার সঙ্গে যোগাযোগ করলেন। তিনি একজন হুজুর আমাকে প্রথম দিন দেখেই থমকে গেলেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই ছেলের তো এতদিন বাঁচার কথা ছিল না, এর উপরে খুব ভয়ঙ্করভাবে কালো জাদু করা হয়েছে। এরপর হুজুর রুকাইয়া শুরু করলেন। কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক দেওয়ার নিয়মিত কিছু আমল।
অবাক করার মতো ভাবে ধীরে ধীরে আমি একটু একটু করে সুস্থ হতে শুরু করলাম। যেটা এতদিনে কোনো ডাক্তার বা ওষুধ করতে পারেনি, সেটা যেন আল্লাহর রহমতে হুজুরের রুকাইয়া হতে শুরু করলো। শরীরের ভারটা হালকা লাগছিল, ভয়টাও কমে আসছিল দিনকে দিন। একদিন সাহস করে হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর বলবেন কি এই কাজটা কে করেছে? হুজুর প্রথমে চুপ করে রইলেন। অনেক অনুরোধ আর জোরাজুরির পর অবশেষে তিনি শান্ত গলায় বললেন, আমার বেশ কিছু ইমানদার জিন আছে, তাদের সাহায্যে জানতে পারি কাজটি করেছে তোমার এই সহকর্মী ফজল আহমেদ। আমি ছদ্মনাম ব্যবহার করছি। আমি যেন মুহূর্তে আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম। কি, ফজল আহমেদ? নামটা নিজেই কয়েকবার বিড়বিড় করে বলা শুরু করলাম। যে মানুষটাকে আমি অফিসের সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, যার সঙ্গে কাজের বাইরেও একটা ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল, যাকে প্রায়ই আমার বাসায় দাওয়াত করে খাওয়াতাম, সে। হুজুর তখন বললেন, তুমি খুব অল্প সময়ে ভালো কাজ করে একের পর এক প্রমোশন পেয়ে গেছো, এটা সে মেনে নিতে পারেনি। হিংসায় পড়ে গিয়ে সে এক তান্ত্রিকের সাহায্যে এক ভয়ঙ্কর মারিদ শ্রেণীর জিনকে তোমার ওপর লাগিয়ে দিয়েছে, যেন তুমি তেলে তেলে শেষ হয়ে যাও। তারপর হুজুর তখন ধীর গলায় বললেন, কিন্তু সে ফজল এখন আর ভালো নেই। আল্লাহর রহমতে তুমি যেমন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছ, ঠিক তেমনি ফজল এখন তার পাপের ফল ভোগ করছে। তিনি চোখ বন্ধ করে একটু চুপ থেকে আবার বললেন, এই ঘৃণিত কাজ যে করে তারও শাস্তি হয়, এটাই সৃষ্টিকর্তার বিধান। এখন তার মানসিক অবস্থা স্বাভাবিক নেই, নিজেই নিজের সাথে যুদ্ধ করছে প্রতিদিন। শুনে আমার শরীর কেঁপে উঠল। এতদিন যার ওপর অন্ধ বিশ্বাস ছিল, সেই আজ নিজেরই সাজা ভোগ করছে। বুঝলাম, কারো অমঙ্গল চাইলে নিজের অমঙ্গল আটকানো যায় না। আজ আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ, শরীরও ভালো, মনও শান্ত। কিন্তু সেই ফজল, সে এখন প্রায় পাগল প্রায়। শোনা যায় মাঝে মাঝে হঠাৎ চিৎকার করে ওঠে, বলে, ওই যে ছায়া, ওটা আবার আসছে। সারাদিন ঠিকমতো খায় না, কারো সঙ্গে কথাও বলে না, ঘরের সব আলো নিভিয়ে একা একা বসে থাকে অন্ধকারে। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সে অন্যকে অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিল, আজ সেই অন্ধকারেই ডুবে গেছে। পাপ করে কেউ শেষমেশ রক্ষা পায় না, ফজল তার জীবন্ত উদাহরণ। এই বলে ভাইটি ঘটনাটি শেষ করলো। এই ঘৃণিত কাজ করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। অনুগ্রহ করে সেই হুজুরের নাম্বার চেয়ে কখনো আমার কাছে জানতে চাইবেন না, কারণ এটা গ্রুপ রুলসের বিরোধী। তো এই ছিল আজকের প্রথম ঘটনাটি। আসলে আমাদের বাস্তবিক লাইফে আমরা মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশনে পড়ি এবং আমরা মানুষকে এতই বিশ্বাস করি, কিন্তু দিন শেষে দেখা যায় কি, আমরা যাদেরকে বিশ্বাস করছি তারাই আমাদের সবচেয়ে বড় হেটার্স, এবং তারাই আমাদের ভালো কিছুকে কখনো ভালোভাবে গ্রহণ করতে পারে না। এবং যাদেরকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, যারা আমাদের সবচেয়ে কাছের, তারাই জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা করে। এই জন্য সবসময় না কিছু কিছু সময় দূরত্ব বজায় রেখে চলাটা খুবই ভালো ব্যাপার, এবং নিজের অনেক প্রাইভেসি মেনটেন করে চলা উচিত, যাতে করে এগুলো দেখে কেউ নজর দিতে না পারে এবং আপনার কোনো ক্ষতি করতে না পারে। তাই নিজের পার্সোনাল লাইফটাকে একটুখানি প্রাইভেট রাখতে চেষ্টা করবেন আর কি। তো এই ছিল প্রথম ঘটনাটি। দ্বিতীয় ঘটনাটিতে চলে যাচ্ছি। সায়েম আহমেদেরই আরও একটি ঘটনা পড়ছি। তিনি ঠিক যেভাবে লিখেছেন আমিও ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। বেশ কিছুদিন আগের আমার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা শেয়ার করেছিলাম, যেটা ঘটে আমার এই নানি বাড়িতে। আপনারা অনেকেই জানেন আমার নানি বাড়ির পুকুরটি হন্টেড। আমার সাথে ঘটনাটি ঘটার পর একদিন দুপুরবেলায় চেয়ার নিয়ে বসেছিলাম নানি বাড়ির ছাদে। হঠাৎ ছোট মামা এসে পাশের একটি চেয়ারে বসলেন ও বললেন, একটা ঘটনা তোমায় বলবো বলবো করে বলা হচ্ছে না। আমি বললাম, কি মামা, আপনি বলুন। তখন তিনি তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আমার সাথে শেয়ার করলেন। আমি ওনার ভাষায় ঘটনাটি তুলে ধরলাম। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমিও আমার এক বন্ধু গ্রামের এক বড় ভাইয়ের সাথে গণিত পড়তে যেতাম আসরের পরে। সেদিন পড়া শেষ করে আমিও আমার বন্ধু বাড়ির দিকে আসছিলাম। বন্ধুর হাতে ছিল টর্চ লাইট।
দুইজনে গল্প করতে করতে আসছি, হঠাৎ বাড়ির কাছে আসতেই আমার বন্ধু পুকুরের দিকে তাকিয়ে কেমন জানি করলো। সে দ্রুত আমার কাছ থেকে বিদায় নিয়ে তার বাড়িতে চলে যায়। আমি কিছুটা অবাক হলাম। পরদিন প্রাইভেটের জন্য বন্ধু আর ডাকতে এলো না, আমি একাই গেলাম। প্রাইভেটে বন্ধুর সাথে দেখা হলে বললাম, কিরে তুই তখন ওভাবে চলে গেলি কেন? সে আমাকে বলল, আমি এখন থেকে আর তোকে প্রাইভেটের জন্য ডাকতে যাব না, তুই একাই চলে আসিস। আমি বললাম, কেন? আমি কি কোনো ভুল করেছি? সে বিষয়টা এড়িয়ে গেল। একদিন প্রাইভেট পড়া শেষ করে বাড়ির দিকে যাচ্ছি, পুকুরের কাছাকাছি আসতেই দেখলাম কেউ একজন পুকুরের বাঁধানো সিঁড়িতে বসে মাথার নিচু করে বসে আছে। আমি কাছে এগিয়ে গিয়ে বললাম, কে আপনি? লোকটা কথা বলল না। আমি আবারও জিজ্ঞেস করলাম, কথা বলছেন না কেন? সে এবার মাথা উঠালো, আমার দিকে সরাসরি তাকালো। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এ কি? চাঁদের আলোয় দেখলাম ওনার চেহারা তো আমার দুঃসম্পর্কের এক চাচাতো ভাইয়ের মতো, যে মাস 3 আগেই মারা গেছেন। আমি হতবাক ও ভয়ে দাঁড়িয়ে আছি, নিজের শরীরে যেন নিয়ন্ত্রণ পাচ্ছি না। লোকটি হঠাৎ দাঁড়িয়ে গেল ও আমার সামনেই সে পুকুরে নেমে গেল। আমি শত চেষ্টা করেও মুখ দিয়ে আওয়াজ বের করতে পারি নাই। আমার শরীর যেন দাঁড়িয়ে থাকা অবস্থায় প্যারালাইজড হয়ে গেছে। তারপর সে আস্তে আস্তে মাছ পুকুরের দিকে গেল এবং ডুব দিল। তারপর কয়েক মিনিট চলে গেল, কিন্তু সে আর উঠল না। আমি হঠাৎ করে যেন শক্তি ফিরে পেলাম। আমি চেঁচিয়ে আমার মাকে ডাক দিলাম। তখন আমার মা ও বোনেরা ছুটে এলো। তাদেরকে আমি বললাম, আমি এইমাত্র আনিসুল চাচাকে, আমি ছদ্মনাম ব্যবহার করছি, আনিসুল চাচাকে দেখেছি। সে বসেছিল এখানে, তারপর সে আমার সামনে পুকুরে নেমে গেল। সে ডুব দিয়েছে মা, কিন্তু উঠছে না কেন? উনি ডুবে গেছেন মা। মা আমাকে বলল, উনি তো মারা গেছেন। উনাকে কি করে দেখবি তুই? মা বললেন, এসব তোর মনের ভুল। কিন্তু মায়ের মুখ যেন অন্য কথা বলছে। ওনারা আমাকে ঘরে নিয়ে গেলেন। রাতে বেশ জ্বর আসলো আমার। আমি শুয়েছিলাম, পাশের ঘর থেকে আমার বোন আমার বাবাকে বলছে, আব্বা ছোট ভুল কিছু বলে নাই, ও পুকুরে আমিও এমন দেখেছি বামন আকৃতির কেউ বসেছিল বাঁধানো সিঁড়িতে। আব্বা কিছু বললেন না। এ কথা শোনার পর আমি আরও নিশ্চিত হলাম আমি যা দেখেছি ঠিকঠাকই দেখেছি। পরের দিন আব্বা মসজিদের হুজুরের সূরা পড়া পানি আমাকে খেতে দিলেন এবং আল্লাহর রহমতে 2 দিন পর জ্বর সেরে গেল। একদিন স্কুলে আমার সেই বন্ধুকে জিজ্ঞেস করলাম, তুই সেদিন কি দেখেছিলি পুকুরে? আমাকে দয়া করে খুলে বল। অনেক সাধাসাধির পর বন্ধু বলল, আমরা যখন তোদের পুকুরের কাছাকাছি ছিলাম, আমি স্পষ্ট দেখলাম কেউ একজন পুকুরের মাঝে, কিন্তু সেখানে পানির লেভেলে তার বুকেরও নিচে। আবার যখন কয়েক সেকেন্ডের জন্য তোর দিকে ফিরে যাই, আবার সেদিকে তাকালাম, তখন দেখলাম সে আর নেই। এটা দেখে আমি ভয়ে শেষ। তোকে বলিনি কারণ আমি চাই না তুই ভয় পাস, যেহেতু তোদেরই পুকুর। এরপর থেকে আমাদের সন্ধ্যার পর পুকুরের দিকে যাওয়া নিষেধ ছিল। এই বলে ছোট মামা তার ঘটনাটা শেষ করলেন। আমি এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি। তিনি বললেন, এমন অনেক কিছু আছে ভাগ্নে, যার কোনো ব্যাখ্যা হয় না এবং যা তুমি চাইলেই চলে যায় না। এই ছিল আজকে দ্বিতীয় ঘটনাটি। সায়েম আহমেদেরই আরও একটি ঘটনা পড়ছি প্যারানর্মাল সোসাইটি থেকে। আমি যাদের সাথে নতুন পরিচিত হই তাদের কাছ থেকে ঘটনা সংগ্রহের চেষ্টা করি। আজ আমি আমার এক বন্ধুর দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব। এই ঘটনাটি কিছুদিন আগেই আমার সাথে সে শেয়ার করে। আমার বন্ধু যেভাবে আমাকে বলেছিল আমি ঠিক সেভাবেই ঘটনাটি শেয়ার করছি। দাদার তখনও বিয়ে হয় নাই। তিনি ছিলেন তাগড়া ও স্বাস্থ্যবান একজন তরুণ। ওনার ভাবির মা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। একদিন দুপুরে ওনার বড় ভাই তাকে বলেন সে যেন আজই তার ভাবিকে তার বাবার বাড়িতে দিয়ে আসেন। যে কথা সেই কাজ। বিকেলের দিকে তার ভাবিকে নিয়ে পায়ে হেঁটে রওনা হন ভাবির বাবার বাড়ির উদ্দেশ্যে। তখন মানুষ দূরের রাস্তা পায়ে হেঁটেই যেত। ভাবির বাবার বাড়ি ছিল ওনার শ্বশুর বাড়ি থেকে বেশ দূরে। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। কিছু সময় দাদা সেখানে অবস্থান করেন। ওনার ভাবি ও ভাবির বাড়ির লোকেরা দাদাকে বারণ করেন এই রাতের বেলায় তার বাড়ির উদ্দেশ্যে রওনা না দিতে।
কিন্তু জরুরি কাজ থাকায় এবং সেই সময়ে দাদার রক্ত গরম ছিল, সে যা ভালো মনে করতো সেটাই করতো। এখানে রক্ত গরম মানে হচ্ছে একটু ঘাট তেরা টাইপের ছিল আর কি। সকলের বারণের অমান্য করেও দাদা তার বাড়ির উদ্দেশ্যে বের হন। সেদিন পূর্ণিমার রাত ছিল বলে চারপাশ চাঁদের আলোয় ঝলমল করছিল। দাদা আপন মনে হাঁটছে। কিছু দূর যেতে দাদা ভাবলো সোজা রাস্তা ধরে গেলে অনেকটা ঘুরে যেতে হবে, সময়ও বেশি লাগবে। রাস্তার এক পাশে ছিল পরিত্যক্ত এক শ্মশান, যার মাঝখান দিয়ে একটা সরু পথ গেছে। তাই দাদা সময় বাঁচাতে শ্মশানের মধ্য দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কথিত ছিল এই শ্মশানে দিনের বেলাতেও মানুষ এড়িয়ে চলতো, কিন্তু দাদা এসবে বিশ্বাস করতো না। যে ভাবা সেই কাজ। শ্মশানের ভিতর দিয়ে সে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর সে দেখলো একটা কুঁজো লোক সামনে দাঁড়িয়ে আছে। লোকটির শরীরে চাদর মোড়ানো। দাদা ভাবলো এই গরমে চাদর মুড়িয়ে আছে কেন লোকটা। দাদা লোকটার সামনে গিয়ে বলল, কে তুমি? বাড়ি কই তোমার? এই জায়গায় এত রাতে কি করো? লোকটা কোনো উত্তর না দিয়ে দাদাকে পাশ কাটিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলো। দাদার অনেক রাগ হলো। সে ভাবলো আমি লোকটাকে এত প্রশ্ন জিজ্ঞেস করলাম, কিন্তু সে কিছু না বলে চলে গেল। সে আবার হাঁটতে শুরু করলো। হঠাৎ তার মনে হলো তার পিছনে কেউ হাঁটছে। সে হাঁটা বন্ধ করলো। তখন সেই হাঁটার শব্দও বন্ধ হয়ে গেল। দাদা যখনই আবার হাঁটতে শুরু করলো, সেই শব্দ আবার শুরু হলো। এইবার দাদা কিছুটা ঘাবড়ে গেল। সে তার হাঁটার গতি বাড়ালো। সে টের পেল পিছনে সেই হাঁটার শব্দ বেড়েছে। সে বিপদ বুঝতে পেরে দিল দৌড়। সে টের পাচ্ছে পিছনে যেন ঝড় শুরু হয়ে গিয়েছে। পিছন থেকে ভয়ানক শব্দ আসছে। হঠাৎ তার সামনে একটা বড় গাছের ডাল ভেঙে পড়ল। আর একটু হলেই সে ডাল দাদার মাথায় উপরে পড়ত। দাদা বুঝে গেছেন সে খারাপ কিছুর পাল্লায় পড়েছেন। অনেকক্ষণ দৌড়ে সে ক্লান্ত হয়ে গেছে। এখন পেছন থেকে সেই আওয়াজ আর পাচ্ছেন না। পরিবেশটা যেন হঠাৎ করে শান্ত হয়ে গেছে। সে আস্তে আস্তে হাঁটছে, আর কিছু দূর গেলেই তার বাড়ি। হঠাৎ সে দেখল জুব্বা পরা কেউ দাঁড়িয়ে আছে। লোকটি স্বাভাবিক মানুষের চেয়ে বেশি উচ্চতার। কাছে যেতেই সে অবাক হয়ে গেল। দাদা লোকটিকে দেখে মনে মনে ভাবল, পুরুষ মানুষ এত সুন্দর হয়? বুজুর্গ ব্যক্তিকে দেখে হঠাৎ করেই যেন তার সব ভয় উধাও হয়ে গেল। লোকটি বেশ ধমকের সুরে দাদাকে বলল, এই রাস্তা দিয়ে কেন এসেছো? খুব বেশি সাহস তোমার না? দাদা আগে থেকেই বেশ রাগী স্বভাবের মানুষ। কেউ ভাবে তার সাথে কথা বললে সে উপযুক্ত উত্তর দিয়ে দিত, কিন্তু বুজুর্গ ব্যক্তির ধমক খেয়ে সে চুপ হয়ে রইল। বুজুর্গ ব্যক্তি দাদাকে বলল, তুমি আমার সামনে সামনে হাঁটো, আমি পিছনে আছি তোমার। দাদা তাই করল। বুজুর্গ ব্যক্তিটিকে দাদাকে বলল, যাই হয়ে যাক না কেন পিছনে তাকাবা না। তারা হাঁটছে। হঠাৎ পিছন থেকে দাদার মৃত মায়ের গলা, তার মৃত অনেক আত্মীয়ের গলা ভেসে এলো। মনে হচ্ছে তারা যেন করুণ সুরে দাদার নাম ধরে ডাকছে। দাদাকে জোর গলায় তখন বুজুর্গ ব্যক্তি বলল, খবরদার পিছনে তাকাবা না। কিছু দূর যাওয়ার পর দাদার সামনে তার বাড়ি দেখতে পেল। বুজুর্গ ব্যক্তিটি দাদাকে বলল, এখন তুমি আল্লাহর রহমতে বিপদমুক্ত। দাদা তাকে ধন্যবাদ দেওয়ার জন্য পিছনে ঘুরল, কিন্তু এ কি? কোথায় সে? পিছনে তো কেউ নেই। দাদা কয়েকবার বলল, হুজুর আপনি কোথায়? দাদা কিছুটা বুঝতে পারল যে সেই বুজুর্গ ব্যক্তি সাধারণ মানুষ নয়। বাকি পথটুকু দাদার সাথে ভয়ঙ্কর কিছু ঘটল না। দাদা শ্মশানের রাস্তা দিয়ে এসেছেন শুনে ওনার বাবা বড় ভাই অনেক বকাঝকা করলেন। কৌতূহল যেন যাচ্ছেই না দাদার মধ্য থেকে। তাই পরদিন জোহরের নামাজ পর সে তার গ্রামের মসজিদের ইমামের কাছে গেল এর ব্যাখ্যা জানতে। দাদা ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বলল। ইমাম সাহেব তাকে বলল, যেই শ্মশানের রাস্তা দিয়ে তুমি এসেছো সেখানে কয়েকটা দুষ্ট প্রকৃতির মারিদ জিন থাকে। তারা তোমাকে একা পেয়ে তোমার ক্ষতি করতে চেয়েছিল। আর সেই জুব্বা পরিহিত বুজুর্গ ব্যক্তি ছিলেন একজন ইমানদার জিন। সে যদি তোমাকে সাহায্য না করত, তাহলে হয়তো তুমি আর আমার সামনে এখানে বসে থাকতে পারতে না।
দাদা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এরপর থেকে দাদার সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। ও এই বলে আমার বন্ধু ঘটনা শেষ করলো। চেষ্টা করেছি তার বর্ণনা অনুযায়ী লিখতে, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল আজকের তিনটা ঘটনা না দুইটা ঘটনা, আমি জাস্ট বলে গেছি, কারণ মাঝখানে একটা ঘটনা আমি শেয়ার করেছিলাম, লেখার কোয়ালিটি ভালো না, সেজন্য আমাকে বাদ দিতে হয়েছে। ছোট্ট একটা ঘটনা দিয়ে আজকের পর্বটি শেষ করতে যাচ্ছি। কে কোথা থেকে শুনছেন চাইলে জানাতে পারেন। যাই হোক, অনিকেত প্রান্তর নামের একজন শেয়ার করেছেন আমাদের প্যারানরমাল সোসাইটি গ্রুপে। ঠিক 2017-এর ঘটনা। প্রচণ্ড এক শীতে আন্টির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। 1 মাসে বহু কিছু জুটেছিল কপালে। লার্জার দেন লাইফ কিংবা চায়ের দোকানের কিছু বিজ্ঞানী বন্ধু। রেগুলার সন্ধ্যায় বিজ্ঞানীদের পৃথিবীর সমস্ত আলোচনা শোনা ছিল আমার জরুরি কাজ। আন্টির বাসা ছিল 5ম ফ্লোরে। বাসার ব্যাপারে ভৌতিক কাহিনী কয়েকটি এসেই শুনেছি। এরকম কোনো এক প্রচণ্ড শীতের সন্ধ্যায় আড্ডা দিচ্ছিলাম বিজ্ঞানীদের সাথে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। হঠাৎই কেমন যেন কুয়াশায় ভৌতিক একটা পরিবেশ সৃষ্টি হলো। ভাবলাম বাসায় চলে যাই। বিল্ডিং পুরো অন্ধকার। মোবাইল স্ক্রল করতে করতে সিঁড়ি বেয়ে উঠছিলাম। হঠাৎই মনে হলো আমার সাথে একটা সুন্দরী আমার ঠিক উপরে আমাকে ফলো করছে। হালকা আলোর মাঝে একটা ঘন কালো অন্ধকার। আমি এই শীতে কেমন যেন ঘেমে যাচ্ছিলাম। যার সাথে ঘটে সে বুঝতে পারে আসলে। আমি তাকাতে চাচ্ছিলাম না সরাসরি। মনে হলো মাথাটা অনেক বড় এবং ঘোমটা পড়ে আছে সেই সুন্দরী। আমি যতটা সম্ভব উপরে উঠেছি, সেও ততটাই উঠেছে। পিছু ছাড়ছে না, আবার তাকিয়ে দেখারও সাহস নেই সুন্দরীকে। 5ম ফ্লোরে ওঠা যেন মনে হচ্ছিল 5 কিলোমিটারের রাস্তা হাঁটার দূরত্ব। শেষমেশ যখন 5ম ফ্লোরে এসে বারান্দায় দরজায় ধাক্কা দিলাম, আন্টি দরজা খুলল। তখন হঠাৎ মাথায় আসলো আমি হুডি পরা ছিলাম আর হাতে ছিল মোবাইল। নিজের হুডির টুপির ছায়া দেখে মনে হয়েছিল ঘোমটা দেয়া আমার প্রিয় সুন্দরী নিজে নিজে অনেকক্ষণ হাসলাম আর কি। তো এই ছিল, এটা একটা ফানি হয়তো বা কোনো ঘটনা হবে। যাই হোক, আরেকটা ঘটনা শেয়ার করব কিনা চিন্তা করছি। এনিওয়েজ, আজকে আর ঘটনা না বাড়াই। আপনারা যারা ভূতের গল্প শুনতে পছন্দ করেন বা আপনার আশেপাশের যদি কেউ ভূতের ঘটনা শুনতে পছন্দ করে, তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন। এবং আপনারা যারা প্রতিদিন ভূতের গল্প শুনতে পছন্দ করেন, ভূত এফএম না শুনলে ঘুমিয়ে হয় না, তাদেরকেও বলবো আমাদের প্যারানরমাল সোসাইটি এবং প্যারানরমাল সোসাইটি বিডিতে জয়েন করতে। এখানে প্রত্যেক দিন অনেক 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 ঘটনা শেয়ার করা হয় এবং এতক্ষণ আমি যে কয়েকটা গল্প শেয়ার করেছি প্রত্যেকটাই কিন্তু সত্য ঘটনা। এবং আমি অনেক বেশি ক্ষমা প্রার্থী যে আমি ঠিকঠাক মতো গল্প দিই না। আশা করছি আপনাদের বেশ ভালো লেগেছে ঘটনাগুলো। আপনারা চাইলে আমাকে লিখে জানাতে পারেন। আমি এখন থেকে আমার কমেন্ট বক্সে আমার মেল অ্যাড্রেসও দিয়ে দিব, চাইলে সেখানেও শেয়ার করতে পারেন, অথবা প্যারানরমাল সোসাইটি বিডির অফিসিয়াল পেজের মেসেঞ্জার বক্সেও দিতে পারেন, অথবা লিয়ানা সানাম আইডিতেও দিতে পারেন। আমার একটা পেজ আছে এবং আমার নতুন একটা ভ্লগিং চ্যানেল হয়েছে, চাইলে আপনারা সেখানেও জয়েন করতে পারেন। সার্চ করলেই হবে ওয়ান্ডার উইথ লিয়ানা, WANDER স্পেস LIANA। সেখানে আমি অনেক রকমের পোস্ট করে থাকি, যেমন বিউটি, লাইফস্টাইল। সো এই ছিল আজকের মতো ঘটনা। আপনারা জানাতে ভুলবেন না আপনারা সবাই কেমন আছেন এবং নিজের প্রতি যত্ন নেবেন, আশেপাশের সবাইকে ভালোবাসবেন, নিজের বাবা মাকে ভালোবাসবেন। এবং হ্যাঁ, কোনো একজন কমেন্ট বক্সে আমাকে বলতে বলেছিলেন যে আপনারা যেন নিজেদের সূরাগুলো ঠিকঠাক মতন পড়েন, এই টাইপের একটা কিছু। যাই হোক, আমার সেটা মনে নাই। তবে হ্যাঁ, আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন লাগছে বা আপনারা কেমন টাইপের গল্প শুনতে চান। তো এই ছিল, নিজেদেরকে ভালোবাসবেন, কখনো ডিপ্রেশনে পড়বেন না এবং 5 ওয়াক্ত যারা মুসলিম আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ রইল। এবং আপনার আশেপাশের মানুষকে ভালোবাসুন, জীবজন্তুকে ভালোবাসুন এবং বাবা মাকে সবসময় ভালোবাসুন। এই ছিল আজকের মতো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।